বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্য রুপিয়ান আমার ভাইরা, নতুন যে জেনারেশন, একটা হলো মিলেনিয়াম, আর একটা হলো জেএনজি, জেনারেশন জেড। এখন আমার এই নতুন প্রজন্মের সঙ্গে জেড এবং মিলেনিয়াম, এদের সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এটা একেবারে বাস্তব কথা। গত 17-18 বছর কিংবা 20 বছর আমি আপনাদের সামনে আসতে পারিনি। সতেরো 18 বছর অথবা 20 বছর হতে পারে। আর একটা কথা হলো, এই 20 বছরে পরিবর্তনটা যেটা হয়েছে সেটা হলো, এক সময় এই এলাকাটা আমার নির্বাচন এলাকা অন্তর্ভুক্ত ছিল না। এটা ছিল তেজগাঁয়ের সঙ্গে ঢাকা 10। আর যখন এটা অন্তর্ভুক্ত হয়েছে তখন আমরা নির্বাচন করতে পারি নাই। পরপর 3টা নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পারিনি। আচ্ছা, এর আগে এখানে এই মুহূর্তে আমি বলি একটা প্রশ্ন, কে এমপি ছিলেন জানেন কেউ? দেখছেন না? মনে থেকে দেখেন না, কারণ কি জানেন, উনি তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের সামনে আসার কোনো দায় দায়িত্ব তার ছিল না। আর এখানে যারা আছেন, একজন মুরব্বী বলে গেছেন, পৌর সাহেব, উনি বলে গেছেন যে উনি আমাকে দেখেছেন। হ্যাঁ, উনি আমাকে দেখতে পারেন, আমার যে কম বেশি বয়স কম বেশি হতে পারে, হয়তো পরিজন আমার ঠিক আছে, দেখতে পারেন। আমি শাহজাহানপুরে থাকি, স্থায়ী বাসিন্দা, এবং ওরকম স্থায়ী না যে আমি যাই আবার আসি। আমি কখনো 3বার মন্ত্রী হয়েছি, 1বার মেয়র হয়েছি। মেয়রের বিলাস ভাগ করে আমি যাইনি, গুলশানে। আমি মন্ত্রী অবস্থায় মন্ত্রী পাড়ায় যাই নাই। হ্যাঁ, একেবারে যাই না তা বলবো না। মাঝে মাঝে আমার বাচ্চারা যে জানবে যে আমার বাবা মন্ত্রী ছিল, এই কথাটা পড়ার জন্য মন্ত্রী পাঠা টাকা নিয়ে যেতাম। সপ্তাহে শনিবারে অথবা শুক্রবারে একবার যেতাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমি খুব খোলাখুলি কিছু বলতেছি, কারণ অনেক বললাম না, এরা আছে, এরা আমাকে অনেক চিনেই না। চিনে মানে কি, এমনি হয়তো আমাকে দেখছে, পত্র পত্রিকায়, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়া দেখতে পারে, কিন্তু আমার সঙ্গে জানে না, অনেকেই জানে না। আমি 1977 সালে ঢাকা সিটি কর্পোরেশনে যখন নির্বাচন হয়, তখন আমি 41 নম্বর ওয়ার্ড শাহজাহানপুর, ওই যে রাস্তার পাড়ে মালিবাগ, শান্তিবাগ সহ আমি কমিশনার হয়েছিলাম। 27 বছর আমার বয়স ছিল। আজকে আমার এক ভাই বললো, প্রবীণ নেতা, শুনতে একটু ভালো লাগলে আবার খারাপ পড়ে গেছে, কবে প্রবীণ হয়ে গেলাম। অথচ আমি 77 সালে আমি কমিশনার হয়েছিলাম। তখন আমার বলতো সর্বকনিষ্ঠ কমিশনার, বাংলাদেশের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলাম আমি ওই সময়, এবং ডাইরেক্ট ইলেক্টেড ভোট, এখানে কোনো রকম কারচুপি হওয়ার সুযোগ ছিল না। তারপর যেভাবে হোক ভাগ্যচক্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে রাজনীতিতে আনলেন, অল্প বয়সে আমাকে রাজনীতিতে আনলেন। উনি আমাকে, ওনার হাতেই আমার হাতে ঘুরি রাজনীতি। এরপর আমার পথ চলা শুরু হলো। এরপর 91 সালে এমপি হলাম, মন্ত্রী হলাম। 96 সালে এমপি হলাম, 2001 সালে এমপি হলাম, মন্ত্রী হলাম। তো এই পর্যন্ত চলা আপনাদের সঙ্গে আমি বলতে পারি। এরপর এই 20 বছর আপনারা আমাকে পত্র পত্রিকা দেখেছেন, রাজপথে দেখেছেন, মাঝে মাঝে দেখেছেন হয়তো কোর্টের বারান্দায় আমি দৌড়াদৌড়ি করি, কখনো জেলে,
কখনো রাস্তায় রাজপথে মিছিল আমাকে দেখে রাখতে পারেন, কিন্তু আপনাদের বাড়ি বাড়ি এভাবে কখনো আসেনি। আবার আমি এটা বলতে পারি যে আরো যারা আসবে আপনাদের সামনে ভোট চাইতে, তারা সকলেই বলবে ভাই আপনাদের বাড়িতে সবার বাড়িতে আসবো, এটা সম্ভব না, বাস্তবতা হলো এটা। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। তবে আপনাদের আমাকে হাতে কাছে পাওয়ার জন্য আপনি যাতে আমাকে পান সময় মতো সেই ব্যবস্থাটা আমি করব। আমি যখন 1994 সালে মেয়র নির্বাচন করি, তখন এই মশা সম্বন্ধে একটা কথা আসছিল, প্রচন্ড মশা, বাপরা এরকম যে মশাটা আমি নিয়ে আসছি এরকম ছিল আর কি, অনেকের কথা বলবো। তো আমি বললাম ভাই মশা তো আমি নির্বাচনের সময় কি আপনার বললেন না যে পানি জমে, তো মশার কথা বলতেছেন। আমি বললাম ভাই আমি তো মশা মেরে সাফ করতে পারবো না, সম্ভব না। নমরুদের আমলের মশা আজও রয়ে গেছে, একটু ভেবে দেখেন, নমরুদের মশা কামড়ে মারা গেছে, জানেন তো আপনারা? সেই মশা আজও রয়ে গেছে, কেউ সাফ করতে পারলো না। আর হানিফ সাহেব করে দিল আমি মশা বাড়ি সাফ করে দেবো। একটা আমি দুঃখিত, একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে হচ্ছে, কিন্তু আমি ওই মিথ্যা কথা বলতে পারিনি, কারণ আমি জানি এটা সম্ভব না। তবে হ্যাঁ, চেষ্টা করলে কমানো সম্ভব, চেষ্টা করলে এটা কমানো যায়। আমার নিজের বাসায় মশা আছে, আমি কি করবো, করার আছে, মশার ওষুধ দেই, সিলগার ওষুধ দেয়, যেগুলা সমস্ত ওষুধ দেয়, মশা মরে না। আবার আমি ওষুধ নিয়ে কিনে আনি মার্কেট থেকে, কিছু না হয়তো মরে। তো যাই হোক, আমি গল্প বললাম আপনাদেরকে, এক বাস্তব জীবনের গল্পটা বললাম। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়ে সন্তান অথবা ভাই, ভাই তো কেউ হবে না, নাতি সমান হতে পারে কেউ, ভাই ভাই চান্স কম, নতুন প্রজন্ম যারা আছে। তো এখানে মঞ্চে অবশ্য আছে ভাইবার মতো অনেকেই ভাই বলা যেতে পারে। তো আমি আপনাদেরকে একটা জিনিস, এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য পিওরলি, বক্তব্যটা আমার দলের না, আমার নিজের। সেটা হলো আমি রাজনীতি করি দেশের জন্য, আমি মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্য। সে দেশটা যখন রসাতলে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, তখন দেশ এবং জাতিকে বিষয়টা আমার জানানো খুব জরুরি। তারপরে কি হবে সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনারা বলবেন আমরা করবো। যেমন ধরেন আজকে আমি নির্বাচনী ঘোষণা করছি, আসল কথা কেউ বলে না, ভুলেই গেছে সবাই। কোথায় নির্বাচনী ঘোষণা করছি? একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনি নির্বাচনী ঘোষণা করছি। গত 20 বছর পারি নাই, এখন পারছি। সত্য জ্ঞান প্রিয় ভাইরা, আজকে দেখেন বাংলাদেশের অবস্থা কিন্তু খুব ভালো নাই। আমরা ক্ষমতায় গিয়ে খুব ভালো করে ফেলবো এমন কথা বলা খুব ডিফিকাল্ট। কারণ বাংলাদেশ আজকে শত্রু পরিবেষ্টিত, সেই শত্রুদেরকে আমরা আমন্ত্রণ করে দেশে এনেছি, আমরা জায়গা দিয়েছি ওদেরকে। আপনাদের মনে করবে যারা ইতিহাস পড়েছেন, অবশ্য ইংলিশ মিডিয়ামে আমাদের সন্তানরা হয়তো ইতিহাস জানে না। যখন নাকি ব্রিটিশরা দেশে আসে, এখন থেকে কত বছর হবে, আমরা 200 বছর ছিলাম তাদের আন্ডারে, হ্যাঁ, আর প্রায় 250 বছর। যখন ব্রিটিশরা বাংলাদেশে এই ভারতবর্ষে আসে, তখন কিন্তু একটা চিকিৎসার উচিলে আসে। চিকিৎসা, এই দেশের কোন এক রাজা বাদশাহ হয়তো চিকিৎসা করেছিল, বিনিময়ে অল্প একটু জায়গায় চেয়েছিল যে আমাদেরকে অল্প একটু জায়গা দেন বসবাস করার জন্য। তারপর তারা ধীরে ধীরে পুরো দেশটাকে দখল করে ফেলে। একইভাবে ফিলিস্তিনিও দেখেন, ইসরায়েলিরা যখন আসে খালি পায়ে আসছিল, মুসলমানদের মনটা খুব মানে বিশাল, তারা তাদেরকে জায়গা দিয়েছিল। আজকে দেখেন ফিলিস্তিন উদ্বাস্ত হয়ে গেছে। আমার বাংলাদেশ যাতে ওই জায়গায় না যায় সেই প্রচেষ্টা আমরা চালাবো। কারণ আমরা আজকে ইচ্ছা করলে, অনেকে বলতেছে 1 তারিখ থেকে সেন্ট মার্টিন খুলবে। আরে ভাই, সরকার বলছে 1 তারিখ থেকে সেন্ট মার্টিন, মানে আমার দেশ, আমার বাড়ি, যখন খুশি তখন যাবে। কিসের 1 তারিখ? তো 1 তারিখ থেকে খুলবে, আবার রাত্রি যাপন করা যাবে না। ভাবতে পারেন বিষয়টা। এই বিষয়টা নিয়ে আমার কেউ কথা বলছে না। আমি মনে হয় আমি একমাত্র ব্যক্তি কথা বলতেছি। এর আগে একবার বলেছি, কয়েকবার বলেছি, তারপর বন্ধ করে দিয়েছিলাম, আজকে একবার বলছি।
আজকে আমাদের দক্ষিণাঞ্চল কিংবা আমি চট্টগ্রামের এলাকাটা নিরাপদ নয়, আমার দেশের স্বাধীনতা নিরাপদ নয়। আজকে ভোটের জন্য মসজিদে দাঁড়িয়ে ধর্ম নিয়ে ব্যবসা করছি, আমরা অনেকে ধর্ম নিয়ে কথা বলতেছি। আমরা বিষ্ণুর সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মিশিয়ে ফেলতেছি। আর হযরত মুহাম্মদ নাম বলার সময় মোহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। ভাবতে পারেন কোন মুসলমান মোহাম্মদ বলা বলেন সাল্লাল্লাহু পড়বে না, বলতেই হবে তাকে। কিন্তু আমরা ভোটের জন্য বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাই ফেলতেছি। কি জঘন্য পরিস্থিতি! দেশের কথা বলছি না কেউ, আমাদের কোথায় কি হচ্ছে, চট্টগ্রামে কি হচ্ছে, রামপালে কি হচ্ছে, আমরা কিন্তু কেউ এভাবে কথা বলছি না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমাদের কোনো পত্র পত্রিকায় সহজে ঢুকছে না, সবচেয়ে দুর্ভাগ্য। আর আজকে যে সরকার আছে, আমি এই সরকারের উপরে কোন পরিস্থিতি আস্থা রাখতে পারছি না। যে কথা বলে আসলে সে কথা তারা করে নাই, সে কাজটা করে নাই। আপনারা হয়তো, আমি বলতেছি আমার নিজের কথাটুকু, আপনারা কেউ জানেন না। আমি মন্ত্রী ছিলাম না, ওয়ার্কস মিনিস্টার ছিলাম। আমি প্রায় ৬,০০০ প্লট বিতরণ করেছি আমি পূর্বাঞ্চল উত্তরাঞ্চল। আমি কিন্তু আমার নিজের নামে কিংবা পরিবারের কারণে আমি একটা প্লট আমি নিয়ে দিই। আমাকে অনেকে বলেছে আপনি একটা প্লট নেন, 2টা প্লট নেন, 10টা প্লট নেন। আমি বললাম যে না, আমি যেখানে আছি ওখান থেকে ওখানে বসে আমি আমার জন্য আমার পরিবারের জন্য নিতে পারবো না, এটা অনৈতিক কাজ হবে, এটা আমি বলেছিলাম। আর আজকে সরকারের সর্বোচ্চ একটা কি বলবো, সর্বোচ্চ নীতি নির্ধারণ লোক হয়ে অনেকগুলা জিনিস, রাষ্ট্রীয় জিনিস আজকে এই সরকারের হস্তগত করে ফেলেছে। তাদের সম্পর্কে যে দুর্নীতির আওয়াজ পাওয়া যাচ্ছে, যখন পত্রিকা আসবে, যখন খোলা শুরু হবে, তখন থেকে মানুষের ঘৃণার মুখ ফিরিয়ে নিতে পারছে। যাই হোক, সরকার কথা বলছে না, কোন রাজনৈতিক দল কথা বলছে না। আমার মনে হয় এই ব্যাপারে জাতিকে সোচ্চার হতে হবে এবং ভোট চাইতে এসে আমার মতো অনেকেই অনেক কথা বলবে। আমি যেন বলছি না, এরকম আরো অনেক কথা বলবো, আরো কথা বলবো, কিন্তু কখনোই মিথ্যা কথা বলে আপনাদেরকে ভুল বুঝিয়ে আমি কখনো ভুল বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবো না। আপনারা এখানে যারা আছেন সবই জ্ঞানীগুণী লোক, এখানে কি অশিক্ষিত লোক না, সব শিক্ষিত লোক। আমার কথাগুলো একটু সোশ্যাল মিডিয়ায় এবং পত্রপত্রিকায় মিলিয়ে নেবেন, আমি যা বলছি তা সঠিক কিনা। আরেকটা বিষয়, এই যে সমস্যার কথা বললেন, পানি, তাই না ভাই? কার কাছে কি করেন? মার কাছে আমার বাড়ি গল্প করে লাভ আছে? আমার যে বাসা যেখানে থাকি ওখানে তো আমার বাড়ি যাবে, আমি কি করবো বলেন? কেন হয়েছে এই সমস্যা? কিন্তু আল্লাহ প্রদত্ত নয়, এটা মানুষ সৃষ্ট। এই সমস্যা আমরা তৈরি করেছি। আমি যে বাসায় থাকি শহীদবাগ, এখন শাহজাহানপুর, এখানে কখনোই পানি উঠবে, কখনোই না। আমার জীবনে একবার উঠতে দেখি নাই। এখন বৃষ্টি হলেই দেখি যে আমি আর সিদ্ধি নামতে পারি না, নিচি পানি। আর পশ্চিম মালিবাগ, এখানে পানির কথা আমি প্রথম শুনলাম, আমি আর কখনো শুনিনি আগে, কারণ আমি শুধু শুনে পড়তাম। প্রচন্ড বৃষ্টি বাদলের মধ্যে আমরা স্কুল থেকে গেছি, রাস্তায় মৌচাকের বড় দেখি নাই, সাতটাকার বড় আমি দেখিনি পানি। আর মেয়র হওয়ার পরে সাতটাকার বড় কিছু পানি উঠতো, সেটাকে আমি ঠিক করেছিলাম মেয়র হওয়ার পরে। আপনার মনে করতে পারেন চৌরাস্তায় পানি উঠতো, ওটাকে আমি কানেক্ট করেছিলাম ওই দিশি নিয়ে, ওই কারবার ব্রিজ যেখানে আছে বিজয়নগর, ওখানে কারবার কানেকশন করেছিলাম। এখন জমি কিনা আমি জানি না, ওই সময় করেছিলাম। যাই হোক, পশ্চিমবাংলায় জমার কারণ হলো, এই কারণটা বলে দিই, আমি বহুবার সকল সরকার সভাকে বলেছি যে আমার ইচ্ছা মতো যদি আমাকে 1 মাস কাজ করতে দেওয়া হয়, ঢাকা শহরে কোথাও করে পানি জমবে না। যদি আমার ইচ্ছা মতো করতে দেওয়া হয়, এখন যদি বলেন যে কিভাবে করবেন আপনি জানার মতো জানেন না, আমি এই এলাকার ছেলে হয়ে আমি জানি এই পানিটা কোথায় যাওয়া দরকার, কোথায় যাওয়া হয়েছিল, কোথায় বন্ধ হয়েছে। কারণ আমি পানির রাস্তা কোন দিকে আমাদের বাড়ির রাস্তা হলো রামপুরা ব্রিজ, রামপুরা খালটা। আমাদের রাস্তা হলো বিজয়নগর বক্স কালভার্ট, এটা পরিবারের কালভার্ট,
ওইটা, তারপর ছিল ধোলাই খাল, এগুলো ছিল আমাদের ঢাকা শহরের রাস্তার পানি যাওয়ার রাস্তা ছিল। কিন্তু আমরা সমস্ত পানি যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়ে এখন জায়গাগুলো দখল করে ফেলেছি। আপনি জানেন যে আমার বিরুদ্ধে 2007 সালে ইনকিলাব, প্রথম আলো সহ 12টি পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা হয়েছিল আমি দুর্নীতি করতেছি, এবং আমাকে দুর্নীতির মামলাও দেওয়া হয়েছে, আমার জেলও নেওয়া হয়েছে। আমার দুর্নীতিগুলো কি ছিল আমি বলি, আপনি আশ্চর্য হবেন। আমি আজকের কাগজে শাহেদ সাহেবের অবৈধভাবে তৈরি করা বিল্ডিং ভেঙে দিয়েছিলাম। আমি যমুনার বাবুলের অবৈধ জমি দখলের জায়গাগুলো বন্ধ করে দিয়েছিলাম। আমি প্রথম আলো সম্পাদকের অবৈধ জায়গা দখলের বন্ধ করে দিয়েছিলাম। আমি বিভিন্ন লোকের, যারা সবাই পত্রিকা মালিক। এই যে রামপুরা ব্রিজের পরে আপনি দেখেন খালটা ছিল, এই খালে এবং এখান দিয়ে আমাদের এই রাস্তা দিয়ে আমি ছোটবেলায় সম্ভবত কত সাল হবে, আমি ক্লাস স্কুলে পড়ি, এই স্কুলে আমরা হাঁটতে হাঁটতে এখানে যেতাম, কিন্তু ধান ক্ষেত ছিল, এই সমস্ত ধান ক্ষেত, সব ধান ক্ষেত ছিল। এই রাস্তাটা ছিল না, আমরা যে আইল বলা হয় না গ্রামে, আইল দিয়ে হাঁটতাম। টলটলে পানি ছিল, কি দেখতাম, সরিষা মাছ দেখতাম রঙিন। এই দেখতে দেখতে আমরা নাম করে খাল দিয়ে চলে যেতাম। ব্যথা নিয়ে না, তখন চলেছিলাম তো বন্ধু বান্ধব মিলে স্কুল পালিয়ে হাতে কাপড়টা নিয়ে সাঁতার কেটে ওই পেপার ধরে গেছি রামপুরা ব্রিজ। টলটলে পানি ছিল, এবং তার ওই পারে ছিল আফতাবনগর এখন, তাই না? এটা ছিল ওখান থেকে সাঁতারকুল পর্যন্ত বিশাল বড় একটা জলাশয় ছিল। তো আপনাদের যে পানিটা পরবর্তী সময় মানে জানি কোথায়, এখন আফতাবনগর বিশাল আফতাবনগর থাকে, কিন্তু মানুষের অসুবিধার সৃষ্টি করে এই আফতাবনগর তৈরি হয়েছে। বাধা দিয়েছিলাম, ফলশ্রুতিতে মামলা খেয়েছি। যমুনার বাবুলকে বাধা দিয়েছিলাম, মামলা খেয়েছি। বসুন্ধরা সালামকে বাধা দিয়েছি, মামলা খেয়েছি। তো এখন এরা এক যোগে আবেদনপত্র ওদের লিখতে থাকলো, তারপর তো আমার গ্রেফতারি করলো। যাই হোক, আমি এখান থেকে একবার চেষ্টা করেছিলাম, ওদের পাইপটা এখন থাকতে পারে 5 ফিট পাইপ দিয়ে এই পানি এখান থেকে নামানোর চেষ্টা করেছি আপনার মেয়র থাকা অবস্থায়, ওই রামপুরের খেলা খেলার জন্য। সেই পাইপটা বোধহয় ব্লক হয়ে গেছে, কেউ কেউ দেখাশোনা করতেছে না, হতে পারে, অথবা মুখটা বন্ধ হয়ে গেছে, এটা হতে পারে। আমি কিন্তু রামপুরা খাল থেকে, আপনার বিশ্বাস করি জানি না, আমি হাঁটতে হাঁটতে খিলগাঁও হয়ে ওই যে বেড়াতে হাট বুড়িজঙ্গা যায় যে এই জায়গা পর্যন্ত আমি হেরেছি আমার ইঞ্জিনিয়ারদের নিয়ে। সারাদিন লেগেছে, কোথায় কোথায় ব্লক আছে দেখার জন্য। ভাইয়েরা, 17 বছরে যে ব্লকগুলো আমি ছাড়িয়েছিলাম সমস্ত ব্লক বন্ধ হয়ে গেছে, আবার ব্লক হয়ে গেছে। কি করবো? আমার সত্য কথা বলার জন্য আমাকে মাফ করবেন, আপনারা আমার কথাগুলো পরীক্ষা করে দেখতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে যেভাবে কথাগুলো বিবরণ দিলাম, আপনাদের এখন এবং আগামীতে আমি জানি না একটু আসবে কিনা, আমি আশা করি আসুন। আমার এই এলাকা থেকে একজন যোগ্য প্রার্থী আবার নির্বাচিত হোক, বাইরের লোক এসে আমার এলাকার সমস্যার সমাধান করতে পারে। আমাদের সারা জীবন, আমরা তো 1000 বছর বাঁচবো না, আমাদের চলে যেতে হবে। তো আমি চাই যে আমার এলাকায় দেখেন, আমার পরে অদ্যাবধি স্থানীয় কোন লোক, এই এলাকার কোন লোক এমপি হয় নাই। দেখেন আপনি, আমি 91-এ বললাম, তারপর এই যাবৎ আর কেউ, এটা 2001 হয়েছে, এর মাঝে যারা আসছে সব বাইরের আমদানি করার লোক, এই এলাকার লোক না। এই যে কিনা বলেন ওই মেনন সাহেব আমার সদ্য নেতা, আমার সিনিয়র, আমি তারপর চাই মনে আসতেছে, ওরা করেন চেহারা কেউ দেখেছি এলাকায় কোনোদিন? কেউ কোনো একটা বিচার সালিশ নিয়ে ওরা যেতে পেরেছে? আমি নিজেই তো পাইনি ওনাকে আমার সমস্যার সময়। তো যাই হোক, তো আমি আর বেশ কথা বললে কি হবে, আবার কি বোধ হয়ে যাবে, আমি বলতে চাচ্ছি না। তো আপনারা, আমি আসছি যে কারণে এখন আমি মসজিদে গিয়ে বক্তৃতা দিতে পারি না, ভয় লাগে। কারণ কোন মুসলিম কিরকম মাইন্ড করে, খুব স্বাভাবিক একটা ভর্তি আমি চলে আসি। কিন্তু এটা আমি খোলা একটা মঞ্চ পেলাম, যেখানে আমার মনের কথাগুলো আমি খুলে বলতে পারি। আমি মনের কথাগুলো খুলে বললাম, আমি বক্তৃতা দিতে পারি না, কিন্তু কথা বলতে পারি এইভাবে, যেটা আলোচনা আমরা করছি।
আপনারা দয়া করে আমার জন্য আমাকে যেটুকু সমর্থন জানিয়েছেন, হাত তুলে কেউ মুখে কেউ, আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশা করছি আপনাদের এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছাড়া অন্যান্য যে বিল্ডিং যারা যারা আশেপাশে আছে আমার সঙ্গে সবার সাথে দেখা হয় নাও হতে পারে, দয়া করে আমার পক্ষ থেকে আপনারা আমার ভোট দেওয়ার জন্য তাদের সবাইকে। আমার সন্তান সমতুল্য ভোটার আছে, আমার বোনেরা আছে, আমার ভাবিরা আছে, চাষিরা আছে কিনা আমি জানি না, সে ছাত্রীদের বয়স অনেক আছে কিনা আমি জানি না। যদি থেকে থাকে দয়া করে আমার সালাম এবং যে আমি ভোটের একটা আবদার করে দাবি করে গেছি কথাটা বলবেন। সবশেষে একটা কথা বলবো, ভোট দেওয়ার আগে একটু ভাববেন যে আমি আপনাদের এলাকারই সন্তান। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।